প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। রাঙামাটি সদর সেকেন্ডারি অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই স্কুলের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আসছি। আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। আমরা গত ক্লাসগুলোতে বিভিন্ন তৃতীয় অধ্যায় সম্বন্ধে জেনেছি। আজ পড়াবো আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি। আসো তাহলে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করি। অধ্যায়টিতে বলা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা আমাদের এই পৃথিবীতে আমাদের দৈনন্দিন জীবনে কাজের শব্দটা অনেক বেশি ব্যবহার করি। কাজ, আমরা কোনো কিছু করাকে, রান্না করা একটা কাজ, বই পড়া একটা কাজ, সব কিছুতেই আমাদের হয়তো পারিবারিক জীবনে কাজ বলে সংজ্ঞায়িত করি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এই কাজটাকে আমরা অন্যভাবে দেখি, এটাকে আমরা পরিমাপ করতে পারি। আসো তাহলে আমরা জেনে নিই এই কাজ কাকে বলে। কাজ কি? কাজ, ওয়ার্ক। কাজ কি? কাজের সাথে বলের একটা সম্পর্ক আছে। আমরা গত অধ্যায়ে বলটা পড়েছি, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল করে বস্তুকে স্থির করে বা করতে চায়, তাকে বলা হয় বল। অর্থাৎ কোনো বস্তুর বল প্রয়োগ করলে যা হয় সেটাই হচ্ছে কাজ। আর কাজের সংজ্ঞা হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি এবং বলের দিকে বস্তুর যদি সরণ ঘটে, তাহলে বল এবং সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখন আমরা যদি একটা দেওয়ালকে ঠেলি, তাহলে এটা কি সরবে? তাহলে সরবে না, তাহলে এটাতে কোনো কাজ হবে না। অর্থাৎ বল প্রয়োগ করলেই সবসময় যে কাজ হবে তাও না। আবার বল প্রয়োগ করলে আমরা যেদিকে বল প্রয়োগ করি তার বিপরীত দিকেও কাজ হতে পারে। তাহলে আমরা জানলাম কাজ কাকে বলে। অর্থাৎ কাজ হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর, ধরো বস্তু, এই বস্তুটার উপর যদি আমি F বল প্রয়োগ করি, বস্তুটার সরণ যদি S হয়, তাহলে কাজ W সমান হবে F ইন্টু S। আমাদের এই সরণ যখন বলছি, F যখন বলছি, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি। যদি দূরত্ব হতো সেটা স্কেলার রাশি। দুটি ভেক্টর রাশির গুণফল যখন স্কেলার রাশি, কাজ কিন্তু এখানে স্কেলার রাশি। আমরা পরবর্তী শ্রেণীতে হয়তো জানবো ভেক্টর রাশির গুণ, স্কেলার রাশির গুণফলগুলো কথা। এখানে আপাতত আমরা এতটুকু জানি। বল এবং বলের দিকে সরণ হলে তখন W সমান কি? আমার Fs। এখন বল এবং সরণ যদি একই দিকে না হয়, অর্থাৎ আমার এই বস্তুটা এখানে আছে, আমি এখানে প্রয়োগ করছি বলটা, কিন্তু বস্তুটার সরণ হয়ে গেছে এদিকে θ ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে বল এখানে, বলের দিকে বল এদিকে, এদিকে বল আর সরণ হলো এদিকে, তাহলে একটা কি হলো? কোণ উৎপন্ন হলো। আমরা বল এবং সরণের উপাংশের গুণফল বলছি। আমরা এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই থেকে আমরা জানি যে আমার যদি এটা হয়, এক্স অক্ষ বরাবর এর হবে এস কি থিটা কজ অফ থিটা, যে আমার বলের দিকে সরণের উপাংশ। সেক্ষেত্রে আমার কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে এফ এস কজ অফ থিটা। আমরা এখান থেকে পাবো এফ এস কজ অফ থিটা। আমার যদি বল যদি অ্যাঙ্গেল করে থাকে তখন আমার এই সূত্রটা হবে, আর যদি একই দিকে থাকে, অর্থাৎ থিটা যখন আমার একই হয়, 0 ডিগ্রি হয়, তখন এফ ইন্টু এস। আর যদি থিটা বিভিন্ন মানেরও হতে পারে, সেই ক্ষেত্রেও আমার কাজ হবে। এটা গেল কাজ। তাহলে আমরা জানলাম কাজ কাকে বলে। কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। কাজ সমান ডাব্লিউ এফ ইন্টু এস, অথবা এফ এস কজ অফ থিটা, যদি বলের দিকে সরণটা θ ডিগ্রি কোণে হয়। এবার আসো আমরা জানি কাজের একক এবং মাত্রা কি। কাজের একক, কাজের একক হচ্ছে কি? জুল। কাজের একককে কি বলে? কাজের একক। কাজের একক কি? জুল। জুল দিয়ে লেখা হয়। আমরা দেখলাম ডাব্লিউ সমান কি? এফএস। বলের একক নিউটন আর সরণ একক মিটার। নিউটন মিটার। তাহলে জুল কাকে বলছে? 1 জুল কাকে বলে? 1 জুল ইকুয়াল টু 1 নিউটন মিটার যদি হয়, আমরা সেক্ষেত্রে বলতে পারি কোনো একটা বস্তুকে
অর্থাৎ একটি বস্তুকে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটির সরণ যদি 1 মিটার হয়, তখন সেইটুকু পরিমাণ কাজকে কি বলা হয়? 1 জুল বলে। তাহলে জুল কাকে বলে আমরা জানলাম, যে 5 জুল বলতে পারে, 9 জুল বলতে পারে। আমাদের পরীক্ষায় আসে যে 5 জুল বলতে কী বুঝো, 1 জুল বলতে কী বুঝো, বা জুল কাকে বলে। তাহলে আমরা জানলাম যে কোনো একটা বস্তুকে যতটুকু পরিমাণ বল প্রয়োগ করা হয় বস্তুটার সরণ, এই 5 জুলের ক্ষেত্রে আমার যদি 5 জুল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি 5 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরণ ঘটাতে পারি, অথবা 1 নিউটন বল প্রয়োগ করে 5 মিটারও সরণ ঘটাতে আমরা পারি। সেক্ষেত্রে আমরা সেটা বলবো 5 জুল। অর্থাৎ 5 জুল আমি দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর সরণ 1 নিউটন হয়, 1 মিটার হয়, সেক্ষেত্রে সেই পরিমাণ কাজ হবে, তার পরিমাণ হবে 5 জুল। অথবা 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ যদি 5 মিটার হয়, তখন সেই পরিমাণ কাজের পরিমাণটা হবে কত? আমাদের 5 জুল। এটা হলো আমাদের জুল, কাজের একক হচ্ছে জুল। এবার আমরা কাজের মাত্রাটা একটু জানি। কাজের মাত্রা আমাদের এগুলো আমাদের বহু নির্বাচনের জন্য খুবই ইম্পর্টেন্ট কতগুলো কথা। কাজের মাত্রা, কাজের মাত্রা, কাজের মাত্রা আমরা সে একইভাবে ডাব্লিউ ইকুয়াল টু আমি এফএস জানি। বলের মাত্রা হচ্ছে আমার এম এল টি ইনভার্স 2, আর এস এল এর মাত্রা, তাহলে আমার এম এল স্কোয়ার টি ইনভার্স কত আসলে 2। এটা হবে আমার এটা কাজের মাত্রা। আমরা মাত্রা সমীকরণ থেকে যে কোনো ইউনিটে থেকে মাত্রা সমীকরণটা বের করতে পারি। মাত্রা সমীকরণ জানা থাকলে আমরা যে কোনো ইউনিটে এটাকে পরিবর্তিত করতে পারি। এই হলো আমার কাজের মান এবং মাত্রা। তাহলে আমরা জানলাম কাজ কাকে বলে, তারপরে কাজের সমীকরণগুলো জানলাম, কাজের একক জানলাম, কাজের মাত্রা জানলাম। এবার আসো কাজ, একটু আগে বলছিলাম আমি যে একটা দেওয়ালে যদি আমি সারাদিন বল প্রয়োগ করি, দেওয়ালটার কোনো সরণ না ঘটলে তাহলে কাজ হবে না, সেক্ষেত্রে কাজ হবে 0। তাহলে যদি বল, তাহলে বলের প্রয়োগের দিক আছে, সরণেরও দিক আছে। যদি বলের প্রয়োগ এবং সরণ বিপরীতমুখী হয়, সেক্ষেত্রে কাজ হবে ঋণাত্মক কাজ। আর যদি একই দিকে হয়, তাহলে সেটা হবে ধনাত্মক কাজ। তাহলে কাজ কয় প্রকার? আমরা কাজের প্রকারভেদটাও জানতে পারলাম। কাজের প্রকারভেদ হচ্ছে যে কি, কাজ 2 প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে আমার 2 নাম্বার হচ্ছে কি ঋণাত্মক কাজ। এখন ধনাত্মক কাজটা কি আমরা ইজিভাবে বলতে পারি। কোনো বস্তুকে যদি আমি উপর থেকে নিচে ছেড়ে দিই মুক্তভাবে পড়ন্ত বস্তুর কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। পৃথিবী যে বলে আমাকে টানছে, আমার প্রয়োগটা, আমার চলার গতিটা যদি সেদিকে থাকে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। অথবা আমি যেদিকে বল প্রয়োগ করি, আনুভূমিক দিকে যেদিকে বল প্রয়োগ করি, সেদিকেই যদি সরণ ঘটে, তাহলে সেটাই হবে ধনাত্মক কাজ। আর আমি বল প্রয়োগ, একটা গাড়ি আসছে অথবা একটা ঠেলা যাচ্ছে, ঠেলা গাড়িকে যদি একটা চলন্ত গাড়ি আমার দিকে আসছে, আমি যদি ঠেলে তাকে তার পিছন দিকে সরিয়ে দিই, সেক্ষেত্রে গাড়িটা যেটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার বলের বিপরীতে কাজ, সেটা তখন হচ্ছে ঋণাত্মক কাজ। আরেকটা উদাহরণ হতে পারে, আমি নিচ থেকে কোনো কিছু উপরে উঠিয়ে রাখলে, যদি আমি ভূমি থেকে কোনো বস্তুকে উপরের দিকে উঠাই, তাহলে এটা হচ্ছে আমি বল প্রয়োগ করছি কোন দিকে, বস্তুটা বল কাজ করছে নিচের দিকে, কিন্তু আমি তাকে সরাচ্ছি উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে কাজটা হচ্ছে আমার ঋণাত্মক কাজ। তাহলে কাজ কয় প্রকার? 2 প্রকার, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। আমরা কাজ সম্বন্ধে জানলাম। এবার আমরা আসো একটু শক্তি সম্বন্ধে জানি। শক্তির কোনো সীমা নেই। এই সভ্য জগতে, পৃথিবীর সভ্যতায় আমাদের মহান একটা শক্তি দিয়ে চলে। সেই শক্তিটা হচ্ছে আমাদের সূর্য শক্তি। আমরা সূর্য শক্তিকেই সকল শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য শক্তির রূপ হিসাবে ব্যবহার করি। অর্থাৎ সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সেই সূর্যের শক্তি দিয়ে দেখো বায়ু প্রবাহিত হয়, সেই সূর্য শক্তি দিয়ে প্রাণী প্রবাহিত হয়, সেই সূর্যের শক্তি দিয়ে গাছপালা উদ্ভিদ খাদ্য তৈরি করে, সেই খাদ্য আমরা খাচ্ছি, আমরা চলছি। অর্থাৎ এই শক্তিগুলো বারবার কি হচ্ছে? রূপান্তরিত হচ্ছে। কোন শক্তিটা? সৌরশক্তিটা।
বিভিন্ন রূপান্তরের মাধ্যমে শক্তিগুলো রূপান্তরিত হয়। আমরা আলো পাচ্ছি, তাপ পাচ্ছি, শব্দ পাচ্ছি, এগুলো আমাদের শক্তির বিভিন্ন রূপান্তর। আরও নতুন ধরনের আমরা কিছু শক্তি আবিষ্কার করেছি, যেমন আমাদের পারমাণবিক শক্তি, এগুলো ব্যবহার করা শিখছি আমরা এখন। তারপরে আমাদের নিউক্লিয়ার শক্তি, তারপরে আমাদের আরও শক্তি আছে যে শক্তিটা পুনরাপুন ব্যবহার করতে পারি। আমাদের এই টপিকসগুলো আছে, আরও এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। তাহলে দেখা যাচ্ছে শক্তির বিভিন্ন রূপ আছে। তাহলে শক্তিটা কি, কাজটা কি? কাজ আমরা অনেক সময় বল এবং শক্তির সাথে বল এবং শক্তিকে একসাথে করে ফেলি। আসলে বল আর শক্তি এক জিনিস না। কাজের পরিমাণ দিয়ে আমরা শক্তিটাকে সংজ্ঞায়িত করি। পদার্থবিজ্ঞানে এই শব্দগুলোর আলাদা আলাদা অর্থ আছে। মোট কাজের পরিমাণকে কি বলে? শক্তি বলে। আমরা পড়ব এখন কি? শক্তি, এনার্জি। শক্তি মোট কাজ কাকে বলে আমরা জানলাম। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার মধ্যে যে কাজ হয়, সেই কাজের ফলে বস্তুটার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়, সেই শক্তি দিয়ে বস্তুটা যদি কোনো কাজ করতে পারে, যতটুকু শক্তি সঞ্চিত হয়, সেই শক্তিটাই হচ্ছে শক্তি, এনার্জি। অর্থাৎ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা তো এতক্ষণ বললাম যে শক্তির বিভিন্ন রূপ আছে, অর্থাৎ কিন্তু এক শক্তি থেকে কেবল অন্য শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি, কিন্তু সকল শক্তি সমান, অর্থাৎ মোট শক্তিটা আমাদের একই রকম থাকে। তারপরেও আমরা একটা শক্তির যে আমরা কাজ করার জন্য বা আমাদের পদার্থবিজ্ঞানে যে পরিমাপ করার জন্য আমরা যে শক্তিটাকে বেশি ইউজ করি, সেটা হলো আমাদের যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিটা আমরা কোন শক্তিটা ব্যবহার করি? যান্ত্রিক শক্তি। যন্ত্রের উপর আমরা শক্তি প্রয়োগ করি। যন্ত্রের আকার, আকৃতি, অবস্থার পরিবর্তনের উপর এই শক্তিটা নির্ভর করে। এই শক্তিটা আবার দুই প্রকার। যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে স্থিতিশক্তি। আমরা নাম থেকে দেখতে পাচ্ছি গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক শক্তি, পোটেনশিয়াল এনার্জি। আমরা সংজ্ঞা থেকে শব্দটা থেকে বুঝতে পারতেছি গতিশক্তি কাকে বলছে। অর্থাৎ গতির কারণে বস্তুর মধ্যে যে শক্তিটা অর্জিত হয়, সেটা গতিশক্তি। আর স্থিতি অর্থাৎ অবস্থার পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে যে শক্তিটা অর্জিত হয়, সেটাকে বলে স্থিতির শক্তি। আমরা আরেকটু ভালোভাবে এবার গতিশক্তিগুলো এবং স্থিতিশক্তিটা জেনে নিই। আসো, গতিশক্তি কাকে বলে এবার তাহলে আমরা জানছি। গতিশক্তি একটু আগে আমি যে শক্তি বললাম, কাজের মোট পরিমাণ দ্বারা, কাজ করার সামর্থ্য দ্বারা, যেহেতু শক্তিটা কি করা হয়, কাজ করার সামর্থ্য দ্বারা শক্তিটা পরিমাপ করা হয়, তাহলে কাজের একক যা, শক্তির এককও তাই। অর্থাৎ কাজের একক জুল, শক্তির এককও জুল, এবং মাত্রাও একই রকম। আমরা যান্ত্রিক শক্তির বলতে বলছি গতিশক্তি, অর্থাৎ কাইনেটিক এনার্জি, গতিশক্তি। কাইনেটিক এনার্জি গতির কারণে বস্তুর মধ্যে যে শক্তিটা অর্জিত হয়, সেটাকে বলা হয় গতিশক্তি। আমরা তাহলে একটু গতিশক্তির উদাহরণটা একটা ইকুয়েশনটা একটু দেখি। আমরা জানি কৃতকাজ গতির কারণে, অর্থাৎ বস্তুর উপর যদি আমি কাজ করি, এই বস্তুটা এই অবস্থায় আছে, ইউ আদি বেগ নিয়ে আছে, ধরো ইউ আদি বেগ শূন্য, বস্তুটার মধ্যে আমি বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হচ্ছে? এস সরণ হলো, বস্তুটার মধ্যে সরণ হলো কতটুকু? এস। তাহলে আমরা জানাম কৃতকাজ ডাব্লিউ সমান, আমরা একটু লিখি, কৃতকাজ ডাব্লিউ সমান কত আমার? এফ এস। তাহলে আমরা এটা কোন দিকে সরণ হলো? আনুভূমিক দিকে সরণ, একই দিকে সরণ। এফ সমান এস দূরত্ব। এই এফটা সমান আমরা যে কি জানি? এম এ। অর্থাৎ বস্তুর ভর যদি এম হয় এবং বস্তুর মধ্যে যদি ত্বরণ এ হয়, তাহলে এম এ এস।
এটা হলো কৃতকাজ, বল গুণন সরণ, আর আমরা এখান থেকে পেলাম এস। এখন এই এসটাকে আমরা এইখানের যে গতির সমীকরণ দ্বারা এটাকে কি করতে পারি, লিখতে পারি কিভাবে, যে যেহেতু ইউ সমান 0, আমরা গতি যদি শেষ বেগটা ভি হয়, আমার শেষ বেগটা ভি হয়, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 as, অর্থাৎ স্থির অবস্থান থেকে বস্তুটা গতিশীল হয়ে শেষ বেগটা কি হলো, ভি হলো, সুষম ত্বরণ এতে চলে। সেক্ষেত্রে আমার ইউ 0 যেহেতু, তাহলে 2as হলো, আমার ভি স্কোয়ার সমান কি হলো 2s, বা as সমান আমার পেলাম ভি স্কোয়ার বাই 2। তাহলে এই সমীকরণে যদি আমি এটা বসাই দিই, আমার ডাব্লিউ ইকুয়াল টু আসতেছে m ইন্টু ভি স্কোয়ার বাই 2, অর্থাৎ আমি এটাকে একটু সাজিয়ে লিখি হাফ m ভি স্কোয়ার। গতিশক্তিকে আমরা কাইনেটিক এনার্জি, এটাকে একটা কাজ, কাইনেটিক এনার্জি কে দিয়ে চিহ্নিত করা হয়, অথবা আমাদের এখন নতুন বইয়ে কী করা আছে, টি দিয়ে চিহ্নিত করা আছে। আমরা তাহলে একটু টি দিয়ে চিহ্নিত করি, এটা টি, এটা টি ইকুয়াল টু আমার কি গতি শক্তি হাফ m ভি স্কোয়ার। তা এখান থেকে দেখা যাচ্ছে আমার আদি গতিশক্তি, দেখা যাচ্ছে যে আমার হাফটা ধ্রুবক, এমটা ধ্রুবক, কোনো বস্তুর ভর তো কোনো পরিবর্তন হবে না, তাহলে তার কিসের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হবে। তাহলে টি সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তিটা বেগের বর্গের সমানুপাতিক। বেগ যদি বৃদ্ধি পায় গতিশক্তি বৃদ্ধি পাবে, বেগ যদি হ্রাস পায় গতিশক্তিও হ্রাস পাবে। অর্থাৎ বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি আমাদের কয় গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ। এবার আমরা যে বললাম আমাদের আরেকটা গতি স্থিতিশক্তি, সেটা সম্বন্ধে একটু জেনে নিই। স্থিতিশক্তি আমরা জানি পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চার হয়, স্থিতিশক্তি। পটেনশিয়াল এনার্জি potential এনার্জি, যেটা অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে শক্তির সঞ্চার হয় সেটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। সেটাও এক ধরনের কৃতকাজ। ধরো একটা বস্তু এখান থেকে আমি কি করলাম, উপরে তুললাম, ভূমি থেকে এই উচ্চতায় তুললাম, এখানে এ অবস্থানে আনলাম, বি অবস্থান থেকে কোথায় তুললাম, এই অবস্থানে তুললাম, তাহলে আমি বল প্রয়োগ করার পরে এটা কি উপর দিকে তুলেছে, উপর দিকে তার অবস্থার পরিবর্তনে কত উচ্চতা, এত উচ্চতায় তুলছি, তাহলে কৃতকাজের পরিমাণ হবে আমার কৃতকাজ। এক্ষেত্রেও কৃতকাজ ডাব্লিউ সমান আমি কি করি, কৃতকাজটাই লিখি, কৃতকাজ ডাব্লিউ সমান এফ বল প্রয়োগ করেছি, কত উচ্চতায় উঠে গেছে, এখানে উচ্চতার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এটা হচ্ছে কত, এইচ। তাহলে আমার এফ সমান, এখন বস্তুর ক্ষেত্রে বলটা কি কাজ করছে, আমি বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করছি বস্তুর ভরের সমান, ভরটাকে এমজি। আমরা উপর দিকে যখন করি তখন আমার আনুভূমিক ত্বরণটা কাজ করে না, বিকর্ষজ ত্বরণটা কাজ করে, সেক্ষেত্রে আমার এফ সমান কি হবে, এমজি এইচ। তাহলে আমার স্থিতিশক্তি ইপি সমান mgh। এটা হলো আমার স্থিতিশক্তির উদাহরণ, সমীকরণ। এখান থেকেও দেখা যাচ্ছে আমার যেহেতু m একটা ধ্রুব সংখ্যা, gh বা আমাদের অবস্থানের উপর নির্ভর করে, তারপরেও ধ্রুব আমরা 9.8 ধরে করি, এবং তাহলে ইপিটা কার সমানুপাতিক, h, অর্থাৎ উচ্চতার উপর নির্ভর, উচ্চতার সমানুপাতিক আমার এই স্থিতিশক্তিটা। আমরা আজকে গতিশক্তি এবং স্থিতিশক্তি সম্পর্কে জানলাম, এবং জানলাম যে আমাদের কাজ কাকে বলে, কাজের একক মাত্রা, শক্তির একক এবং কাজের একক মাত্রা একই রকম। আমরা এই দুটো শক্তি সম্পর্কে জানলাম, আরও অনেক শক্তি সম্পর্কে জানবো। এই শক্তির উদাহরণ মানে দুটো সমীকরণ ব্যবহার করে আমাদের কিছু মানে একদম কমন কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো হয়তো আমরা আগামীকাল সমাধান করার চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা একটু ভালো করে অনুশীলন করো, তাহলে আমরা আগামীকাল যে সমস্যাগুলো সমাধান করব সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে।
আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন শীত পড়ছে, আমাদের করোনা মহামারীর আকারও বেশি প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, সাবধানে থাকবে। সবাই অবশ্যই মাস্ক পরিধান করবে বাইরে বের হলে। এই জন্য সবাইকে ধন্যবাদ। সবাই একটা করে সবাইকে ধন্যবাদ।